নাও ধরো। ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে হন হন করে ঘরের ভেতরে চলে গেলেন আরতি। ব্যাগ হাতে সমরেশের মুখটা দেখে মেয়ে তন্নির খুব মায়া হলো। তন্নি কলেজে পড়ে। সেই বোধ হওয়ার পর থেকেই দেখছে বাবার প্রতি মার অকারণে বিরক্তি। কোনো না কোনো অজুহাতে বাবাকে অপদস্থ করার পর মায়ের মুখটা এক অনাবিল আনন্দে ভরে উঠত। কখনো বাজার করা নিয়ে, কখনো বা বাড়িতে অকারণে বসে থাকা নিয়ে, কখনো ঘরে ফিরতে দেরি হলো কেন তা নিয়ে, কখনো বা কোনো উপলক্ষ ছাড়াই। তন্নি অভ্যস্ত এসব দেখে দেখে। তবে বাবার অসহায় মুখটা দেখলে খুব কষ্ট হয় তার। এমন সৎ নিষ্পাপ সরল মানুষ আর দুটি নেই। বাবাকে নিয়ে খুব গর্ব তার। মায়ের অকারণে এভাবে দিনের পর দিন মানসিক অত্যাচার দেখে তন্নি প্রথম প্রথম খুব রাগ হতো, মুখের উপর কথা বলতো। এরপর সমরেশ একদিন তাকে নিরিবিলিতে ডেকে বলেছিলেন, এমনভাবে কথা বলতে নেই মা। কিশোরী তন্নি গর্জে উঠেছিল সেদিন, তোমাকে যে মা প্রতিদিন এভাবেই কথা শোনায়, তুমি মাকে বোঝাতে পারো না বাবা? একটু চুপ থেকে বাবা বলেছিলেন, তোর মা কি নিজের সজ্ঞানে এসব বলে রে? তার মাথা ঠিক নেই বলে এসব উল্টো পাল্টা বলে। আর 5 জন সুস্থ মানুষের মতো যে তোর মা নয়। সেদিন তন্নি জানতে পেরেছিল তার মা সুস্থ নয়, মানসিকভাবে অসুস্থ। আর সেজন্যেই বাবার জন্য তার খুব কষ্ট হয়। আজকেও বাবার মুখটা দেখে খুব খারাপ লাগছিল তার। সমরেশ কখনো মানসিক অসুস্থতার কারণে আরতিকে হেয় করেননি, বরং স্ত্রীকে নিয়মিত ওষুধ খাওয়ানো, চেক আপ করানো আর যত্নে রেখেছিলেন। ছোট শিশুকে যেভাবে মা আগলে রাখে তেমন ভাবেই। আরতির এই কঠিন অসুখ ধরা পড়ে তন্নির জন্মের পরে। তখন 2 মাসের তন্নি। সমরেশ অফিস থেকে ফিরে এসে যথারীতি তন্নিকে কোলে নিয়ে আদর করছেন। এমন সময় হঠাৎই আরতি তার কোল থেকে মেয়েকে একরকম ছিনিয়ে নেয়। হতভম্ব হয়ে সমরেশ কারণ জানতে চাইলে আরতির উত্তর, এ তোমার মেয়ে নয়, তুমি ওর বাবা নও। এই কথা শুনে হেসে উঠেছিল সমরেশ। আচ্ছা, তবে এর বাবাকে উত্তম কুমার? আরতি আহত সাপিনীর মতো ফুঁসে উঠেছিল, না, তবে তুমি নও। মাথা ঘুরে যায় সমরেশের। এসব কি বলছো তুমি আরতি? কোনো উত্তর না দিয়ে শোবার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। সমরেশ এরপর বহুবার বিষয়টাকে হালকা করে নেবার চেষ্টা করেছে, কিন্তু আরতি আর স্বাভাবিক হয়নি। বলেছিল, এ মেয়ে তোমার নয়, কান খুলে শুনে রাখো, আর কখনো ওকে তুমি ছোবে না। সমরেশের চোখের সামনে তখন সব অন্ধকার। সত্যি কি সম্ভব? তখন তার বোধ শক্তি লোপ পেয়েছিল। সঙ্গে সঙ্গেই আরতির দাদাকে ফোন করে জানিয়েছিল সব। বলা বাহুল্য, 2 বাড়ির চোখের ঘুম উড়ে গেছিল সেদিন রাতে। পরদিনই সকালেই আরতির মা, দাদা, বৌদি সবাই হাজির। সমরেশের গম্ভীর মুখের দিকে তাকিয়ে আরতির মা কেঁদে ফেলেছিলেন। দাদার মুখও থমথমে। এমন একটা কথা নিয়ে সবার সামনে কথা বলাও রুচিসম্মত ছিল না বলেই দাদা একটু আড়ালে সমরেশকে ডাকলেন। এসব কি হলো বলো তো? সে আপনারা জানেন, আমি কি বলবো? আমরা জানি মানে? সমরেশ চুপ করেছিল। আসলে এ নিয়ে একটা কথা বলতেও তার ঘৃণা হচ্ছিল। পুরুষ হিসেবে সবাই স্ত্রীকে কেবলমাত্র তার সম্পদ বলেই মনে করে, আর সেখানে কিঞ্চিত মাত্র ফাঁকি কাম্য নয়। আর আরতি গত 10 দিন ধরে এই এক কথাই বলে যাচ্ছে। সমরেশের পৌরুষ আর সহ্য করতে পারছিল না। ওকে জিজ্ঞাসা করে নিলেই সব জানতে পারবেন। আমায় অযথা বিরক্ত না করলে খুশি হব বলেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। সমরেশের কাছে পৃথিবীর সমস্ত সম্পর্ক মনে হচ্ছিল মিথ্যা। নয়তো আরতির মতো মেয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে? সমরেশের অসুস্থতায়
মায়ের মতো সেবা করেছে, আগলে রেখেছে। সমরেশের সমস্ত চাহিদা পরিতৃপ্ত হয়েছে আরতির ভালোবাসায়। সেই ভালোবাসায় খাচ্ছিল। সমরেশের বুদ্ধি সায় দিলেও মন কেন মেনে নিতে পারছে না? এ কি করে সম্ভব? বিয়ের পর একটা দিনও আরতি সমরেশকে একা রেখে কোথাও যায়নি। এমনকি বাবার বাড়িতে গেলেও একসাথে যেত। তন্নি পেটে আসার পরও দুজনের কত কথা, কত কল্পনা, সব এক লহমায় মিথ্যে হয়ে গেল। এই মেয়ে তার নয়। সমরেশ প্রতিনিয়ত দগ্ধ হতে থাকে। তবে কি অফিস থাকার সময়ে সুযোগ বুঝে আসতো কেউ? কিন্তু বাড়িতে যে সবাই আছে, দাদা বৌদিরা, হাঁড়ি আলাদা হলে কি হলো, বাড়ি তো একটাই। কারো চোখে পড়ল না? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর খুঁজতে থাকে সমরেশ। কিন্তু কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে, মিলছে না। বাড়ি ফেরার ইচ্ছে না থাকলেও এছাড়া উপায় কি ছিল? দাদা বৌদিদের সাথে খুব সুসম্পর্ক ছিল না। তারা আঁচ করতে পারলে কাউকে মুখ দেখাতে পারবে না সমরেশ। অগত্যা ফিরে আসতেই হলো। ঘরে ঢুকে যা দেখল তাতে আরও দ্বিধায় জর্জরিত হয়ে পড়ল। এত দেরি করলে যে? এতক্ষণ কোথায় ছিলে? তারা অপেক্ষা করে করে শেষে চলে গেলেন। কথাগুলো বলতে বলতে আরতি চায়ের জল বসায়। সমরেশ আবার হতভম্ব। গত 10 দিন ধরে এত যে অশান্তি চলছে, আরতির ব্যবহারে তার ছিটে ফোঁটাও নেই। সমরেশ ধপ করে সোফায় বসে পড়ল। পাশেই বিছানায় তন্নি ঘুমে বিভোর। সমরেশ লক্ষ্য করে দেখল সমরেশের মতোই তন্নিরও জোড় ভ্রু, তার মতোই মুখের গড়ন। অথচ এই নাও চা, আর কিছু দেব সাথে? সমরেশ না বলতেও ভুলে যায় এ কোন আরতি, ভুল দেখছে না তো। আরতি এবার কাছে এসে বসে বলে, কি ভাবছো তুমি? কিছু বলছো না যে? এবার উত্তর দিল সমরেশ, বলার মতো ভাষা পাচ্ছি না। খিলখিল করে হেসে উঠে আরতি বলেছিল, কবি হয়ে গেলে নাকি? সমরেশের বোধ শক্তিতে আরতির এই হঠাৎ স্বাভাবিক হওয়াটা কেমন যেন বিশ্বাসযোগ্য বলে মনে হলো না। এমন সময় ফোনের রিং। সমরেশ ফোন ধরতেই আরতির মার কণ্ঠস্বর, বাবা সমরেশ, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি বাবা রাগ করে সেই যে গেলে আর এলে না। জানোই তো তোমার শ্বশুরমশাইয়ের শরীরের অবস্থা, তাই চলে আসতে হলো। আরতিকে তুমি ভুল বোঝো না বাবা। একটু বিরক্ত হয়েই বলল সমরেশ, তাহলে আমার কি করা উচিত আপনারাই বলে দিন। আরতির মা বললেন, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি হয়, তাতে কি এমন রাগ করে কেউ? আর রাগের মাথায় ওসব বলে? ছি ছি, কি বলছেন আপনি? আমি মিছিমিছি আপনাদের ডেকে আনবো কেন? ওর সাথে আপনাদের কথা হয়নি? ও বলেনি কিছু? কই না তো, একবারও বলেনি। উল্টে একথা পারতেই হেসে উঠে বলেছে, তুমি এসব বলতেই পারো না। বারবার ওকে জিজ্ঞেস করেছি আমরা, সে হাসতে হাসতে শেষ। বলল, তুমি অজুহাতে আমাদের ডেকেছ। অনিমেষকে তো চেনই, খুব ভালোবাসে দাদাকে তার। ওর সামনেও আরতির একই কথা বাবা। আমার কাছে না হলেও ওর দাদার সামনে ঠিক বলতো। দাদাকে সে নিশ্চয়ই লুকাতো না। ও প্রান্তের কথা শুনে যাচ্ছিল সমরেশ। সত্যি মিথ্যে আমি জানি না, তবে আমার মেয়ে তো জানিও কেমন। এমন কথা যদি সে বলেও থাকে, হয়তো রাগের বসে বলে ফেলেছে। আমার মেয়ে ওরকম নয়। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিল তার কণ্ঠস্বর। সমরেশ কথা বলেনি আর, ফোনটা কেটে দিয়েছিল। আরতি অলস দেহে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, ওদের কি সব বলেছ তুমি? এরকম অজুহাতে ডাকতে হয়? সমরেশ বলল, অজুহাত? তুমি ওদের বোঝাতে পারো, আমায় কি দিয়ে বোঝাবে? ওমা, আমি তোমাকে কি বোঝাবো? অবাক আরতি। কেন, গত 10 দিন ধরে যে বলে চলেছ এ মেয়ে আমার নয়। অকস্মাৎ রূপ বদলে গেল আরতির। নই তো। সমরেশ লক্ষ্য করল অদ্ভুত কঠিন
অপার্থিব স্বর আরতির। এবার সমরেশের মনে হলো যেন আরতি প্রকৃতস্থ নয়। হাঁপাতে হাঁপাতে সে বলে চলেছে, তোমার নয় তন্নি, তুমি সবার চোখে তার বাবা, কিন্তু আমি জানি এ মেয়ে তোমার নয়। চোখগুলো দিয়ে যেন আগুন ঠিকরে বেরিয়ে আসছিল। সেই দৃশ্য আজও মনে পড়ে সমরেশের। এরপরই সমরেশ সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য নামকরা একজন ডাক্তারের কাছে নিয়ে যায় আরতিকে। ডাক্তারবাবু বলেছিলেন আরতি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। খুব অল্প সংখ্যক সদ্য মায়েদের মধ্যে এই রোগ ধরা পড়ে। এক্ষেত্রে তারা জীবনের কোনো একটা দুঃসময়ের স্মৃতি আঁকড়ে ধরে বাস্তব আর কল্পনায় পার্থক্য করতে পারে না, অনিশ্চয়তা আর বিষাদে ভুগতে থাকে। অবাস্তব সব কল্পনাকে সত্যি বলে মনে করে। তবে সময়ের সাথে সাথে বেশিরভাগ রোগিনী সুস্থ হয়ে ওঠে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নিজেকে অথবা নিজের গর্ভজাত শিশুকে মেরে ফেলার প্রবণতা। তবে এমন যেন না হয়, তার জন্য চাই সহযোগিতা, ভালোবাসা আর যত্ন। আর সাথে সাথে ট্রিটমেন্ট তো চলবেই। সেই থেকে সমরেশ আশায় দিন গুনে গুনে 18 বছর কাটিয়ে দিল। আরতি পুরোপুরি সুস্থ হলো না আজও, বরং যত দিন গেছে আরতির ব্যবহার অদ্ভুতভাবে বদলেছে। একটা সময়ের পরে ডাক্তারবাবু হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু সমরেশ হাল ছাড়েনি। অনেক ঝড়ঝাপটা এলেও আরতি আর তন্নিকে বুক দিয়ে আগলে রেখেছেন। অপেক্ষা করেছেন সব ঠিক হয়ে যাওয়ার। এই দীর্ঘ 18 বছরের কোনো একদিন সমরেশ জেনেছিলেন আরতির জীবনের এক না বলা ইতিহাস তার দাদার মুখ থেকে। আরতির জীবনের গোপন এক ইতিহাস। সুজয় নামের একজন ছেলের সাথে আরতির ছেলেবেলা থেকেই বন্ধুত্ব ছিল। সময়ের সাথে সাথে তা ভালোবাসার রূপ নেয়। দুবাড়িতে এ নিয়ে কোনো আপত্তি না থাকলেও বিধাতা বিরূপ। সুজয়ের এক অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যু হয়। সেই দুঃসংবাদ আরতির সমস্ত সত্তাকে বিধ্বস্ত করে দেয়। এমনকি সেই আঘাতে সে পাগলের মতো হয়ে যায়। মাস 6 পরে সমরেশের সাথে তার তড়িঘড়ি বিয়ে দেওয়া হয়, এই আশায় যে স্বামীর ভালোবাসা তাকে পুরনো সব স্মৃতি ভুলিয়ে দেবে। আরতিও মেনেই নিয়েছিল, কিন্তু হয়তো নিজের অজান্তেই সেই না পাওয়ায় আঘাত তার মন মস্তিষ্ককে অকেজ করে দেয়। কল্পনার জগতে বাঁচতে থাকে আরতি। সেই জগতে সুজয় তার দেহ মন অধিকার করে রাখে। আর এ কারণেই তার অবচেতন মনে এক বিশ্বাস বাসা বাঁধে এ সন্তান সুজয়ের। কি অদ্ভুত, এত সব জানার পরেও সমরেশ তাকে ঘৃণা করে না, বরং আরো মায়া হয় তার। আরতির কষ্টে নিজেকে সামিল করতে চায়। তন্নিকে পরম মমতায় তিল তিল করে বড় করে তুলতে থাকে। জানে এই অবাস্তব জগৎ থেকে আরতি আর হয়তো বেরিয়ে আসবে না। মেডিকেল সায়েন্স যাই বলুক, সমরেশ দৃঢ় বিশ্বাসের হাত ছাড়েনি। তবুও অপেক্ষা করছে এখনো। শুধু তন্নির প্রতি সমরেশের স্নেহ দেখে আরতি আর আগের মতো ক্ষিপ্ত হয় না। কখনো কখনো মনে হয় সে সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই ভ্রম ক্ষণিকের। অবশ্য এখন বারবার অকারণে বলে না তন্নি তার মেয়ে নয়। তবে সমরেশকে মেনে নিতে পারেনি আর, না মানসিকভাবে না জৈবিক নিয়মে। তবুও কেন সমরেশ তাকে ত্যাগ করতে পারল না? উত্তর একটাই, ভালোবাসার ক্ষমতা কি শুধুমাত্র মেয়েদের একার? পুরুষরাও পারে নিঃস্বার্থভাবে নীরবে ভালোবেসে যেতে। আরতিকে ভালোবাসে বলেই এখনো আশায় বুক বেঁধে অপেক্ষা করে একদিন আরতি ফিরে আসবে তার স্ত্রী হয়ে। কথাগুলো ভাবতে ভাবতে সমরেশ যেন হারিয়ে ফেলেন নিজেকে। বাজার থেকে ফিরতে দেরি হয়ে গেলেই
আরতি রুদ্র রূপ ধারণ করবে মনে হতেই তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালালেন।